বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকারীবৃন্দ, সরকারি কর্মচারীগণ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতীয় পাবলিক সার্ভিস উদযাপন এবং জনপ্রশাসন পদক 2020 ও 2021 প্রদান অনুষ্ঠানে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। করোনার জন্য নিজে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না বলে আমি দুঃখ প্রকাশ করছি, তবে আমি নিজের হাতে দিতে পারলে সত্যি খুশি হতাম। আমি আমাদের সব থেকে প্রবীণ মন্ত্রী, আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, তিনি আমার পক্ষ থেকে এই পুরস্কারটা প্রদান করেছেন, সেজন্য তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি, মর্যাদা পেয়েছি, একটি দেশ পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমি ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু হত্যা করে নাই, সেই একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং কামালের স্ত্রী, নবপরিণীত স্ত্রী সুলতানা কামাল, আমার আর এক ভাই লেফটেন্যান্ট শেখ জামাল এবং তার স্ত্রী, নবপরিণীত স্ত্রী পারভিন জামাল রোজি, এবং আমার ছোট্ট 10 বছরের ভাইটি রাসেলকে পর্যন্ত নির্মমভাবে ওই দিন হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা, তাকেও নির্মমভাবে হত্যা করে। একই সাথে মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, পুলিশের এসপি সিদ্দিকুর রহমান সহ 32 নম্বর বাড়িতে যারা জীবিত, নির্মমভাবে তাদেরকে হত্যা করে। একই দিনে একই সাথে আমার মেজফুপুর বাড়ি আক্রমণ করে তার ছেলে শেখ ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা এবং বাংলা বাণীর সম্পাদক ছিলেন, তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যকে হত্যা করে। সেজ বোন আমার বাবার, তার বাড়িতে আক্রমণ করে তার স্বামী কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ সাহেব, তার 13 বছরের মেয়ে বেবি, তার 10 বছরের ছেলে আরিফ, 11 বছর তার মাত্র বয়স, 4 বছরের নাতি সুকান্ত সহ ওই বাড়িতে তার ভ্রাতুষ্পুত্র, ভাগ্নে সহ আরও আত্মীয়স্বজন যারা, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। ঠিক এইভাবে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের স্মরণ করছি। আমি আমার ছোটো বোন বিদেশে ছিলাম, সেই জন্য বেঁচে গিয়েছিলাম। তারপর 6 বছর আসতে পারিনি। 6 বছর পরে 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে আমার অবর্তমানে, তখন একদিকে যেমন সামরিক শাসক ক্ষমতায়, অপরদিকে খুনিরা যারা 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছিল, বিচারের হাত থেকে তার রেহাই দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি বা রাজনীতি করার সুযোগ বা দল করার সুযোগ দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, তাদেরকেও মুক্ত করে দেওয়া হয়েছিল, সকল মামলা তুলে নেওয়া হয়েছিল। এবং সেই যুদ্ধাপরাধী পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, জাতির পিতার হত্যাকারী, তারাই ছিল এই দেশের ক্ষমতায়। আর সেই অবস্থায় আমি দেশে ফিরে আসি শুধুমাত্র জনগণের ঐকান্তিক আগ্রহ এবং আমার দলের প্রচেষ্টা আমি ফিরে আসতে সক্ষম হই। সেই রক্তচক্ষু উপেক্ষা করেই আমি ফিরে এসেছি। তখন থেকে আমার একটা লক্ষ্য ছিল, এই বাংলাদেশটাকে যেভাবে আমার বাবা গড়তে চেয়েছিলেন সেইভাবে গড়ে তোলা। কারণ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমরা যে সম্মান পেয়েছিলাম, সে সম্মানটা ভুলুণ্ঠিত হয়েছিল 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে। এবং বাংলাদেশের যে অগ্রযাত্রা, মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন, একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করেছিলেন। এবং আপনাদের ধন্যবাদ জানাই যে আজকে যে বইগুলি বের করা হয়েছে, যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জাতির পিতা সম্পর্কে অনেকে স্মৃতিচারণ করেছেন বা তার গৃহীত যে সমস্ত সিদ্ধান্তগুলি আপনারা লিপিবদ্ধ করেছেন,
তার মধ্য থেকে আরও অনেক তথ্য পাওয়া যায়। প্রতিটি মন্ত্রণালয়ে আপনারা যদি খোঁজেন দেখবেন যে এই অল্প সময়ের মধ্যে তিনি কিভাবে একটি প্রদেশকে পূর্ণাঙ্গ রাষ্ট্রে পরিণত করে যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশ, যেখানে 1 টাকা রিজার্ভ ছিল না, গুদামে কোনো খাদ্য ছিল না, কারণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোনো ফসল হতে পারেনি, কারণ গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, যেখানে রাস্তাঘাট পুল ব্রিজ থেকে শুরু করে সব কিছু বিধ্বস্ত অবস্থা, ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে মাত্র 3.5 বছরে সে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে দেশকে যখন তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তখনই 75 আগস্টের হত্যাকাণ্ড ঘটে গেল। কাজে যে অগ্রযাত্রা তিনি শুরু করেছেন সেটা থেমে গেল। অর্থাৎ যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন, সেই চেতনাকে ভুলণ্ঠিত করা হলো, সে আদর্শকে শেষ করে দেওয়া হলো। বাংলাদেশ হয়ে গেল বিশ্বের কাছে করুণা ভিক্ষা, খাদ্য ভিক্ষার একটা দেশ, একটা জাতি। বিদেশে আমরা প্রবাসী ছিলাম বা যখনই বেরিয়ে গেছি, বাংলাদেশ শুনলে একসময় মানুষ এইভাবেই বলতো যে বাংলাদেশ মানে তো দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ মানে তো প্রাকৃতিক দুর্যোগের দেশ, বাংলাদেশ মানে ভিক্ষা চাওয়ার দেশ, এরকমই একটা অবস্থানে চলে গিয়েছিল বাংলাদেশ। আমরা ক্ষমতায় আসতে অনেক সময় লেগেছে, এটা ঠিক, কিন্তু সংগঠন হিসেবে, আওয়ামী লীগ হিসেবে আমাদের সবসময় একটা প্রস্তুতি আমরা নিয়েছি। কারণ জাতির পিতা যে আদর্শটা দিয়েছিলেন সেই আদর্শটা সামনে নিয়েই আমরা এগোচ্ছিলাম, যার ফলে একটা সরকার যে জনগণের সেবক, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন, তা আমরাও সেই নীতিতেই বিশ্বাস করতাম এবং আমরা সেভাবেই চেষ্টা করেছি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে। এবং সেই সাথে এটাও আমরা লক্ষ্য রেখেছি যে একটা যদি সুষ্ঠু দিক নির্দেশনা না থাকে যে আমরা কোথায় যাব, কি করব, কত দূর যাব, আমার সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়, তাহলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আমরা সেভাবেই আমাদের অর্থনৈতিক নীতিমালাকে সময়োপযোগী করা, তার পরিবর্তনশীল পৃথিবীতে সেটা আমরা পরিবর্তন এনেছি। পাশাপাশি আমাদের করণীয়গুলি আমরা ঠিক করেছি এবং আমরা কোনটার উপর সব থেকে প্রাধিকার দেব সেগুলিও আমাদের সুনির্দিষ্ট করা ছিল। তাই সরকার গঠনের সাথে সাথে আমরা সেইভাবেই কাজ করার প্রচেষ্টা চালিয়েছি। প্রথম 5 বছর অল্প সময় চলে গেছে, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা এসেছি তখন আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট করেই এগিয়ে যাচ্ছি। কারণ প্রথম 5 বছর আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি এবং বাংলাদেশের জনগণ 75 সালের পর প্রথম অনুভব করতে পারে যে সরকার মানে জনগণের সেবক এবং জনগণ সরকারের সেবা পেতে পারে। এক্ষেত্রে আমি বলবো আমাদের সরকারি কর্মচারী যারা থাকেন, আসলে তাদেরকে যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া যায় বা কর্ম পরিকল্পনা দেওয়া যায়, তাহলে তারা যে অসাধ্য সাধন করতে পারেন তা আজকে এটাই প্রমাণিত। এবং তাদের উৎসাহিত করা, কাজে আগ্রহ সৃষ্টি করা, কাজের পরিবেশ সৃষ্টি করা এবং একটা আত্মবিশ্বাস সৃষ্টি করা, এটা যেমন সরকারি কর্মচারীদের শুধু না, সারা বাংলাদেশের মানুষের ভিতরেই একটা আত্মবিশ্বাস সৃষ্টি করা প্রয়োজন যে হ্যাঁ আমরাও পারি। তো সেটাই আমাদের প্রচেষ্টা ছিল সব সময়। কাজে আমরা প্রথমবার বা দ্বিতীয়বার থেকে শুরু করে এই পর্যন্ত যে আমরা সরকারে এসেছি, আমরা সেই প্রচেষ্টাই চালিয়েছি। যাদের দিয়ে আমরা কাজ করব তাদের দক্ষতা বৃদ্ধি করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সঠিক কাজগুলি যাতে তারা করতে পারে সেই ব্যবস্থা নেওয়া, সেই সাথে সাথে কাজের একটা মূল্যায়ন করা বা স্বীকৃতি দেওয়া, সেদিকে আমরা লক্ষ্য রেখে কতগুলি পদক্ষেপ নেই। এবং আপনারা জানেন যে 2003 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল যে 23শে জুন বিশ্বব্যাপী পাবলিক সার্ভিস দিবস পালিত হবে। তো আমরা সেই পাবলিক সার্ভিস দিবসের কথা স্মরণ করি, আমরা 23শে জুলাইকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ঘোষণা করি, কারণ এটা জাতীয় পর্যায়ে উদযাপনের জন্যই এই 23শে জুলাই পাবলিক সার্ভিস দিবস ঘোষণা করা হয়। আর এই উপলক্ষে যেমন সরকারি কর্মচারীদের জন্য আমরা তাদেরকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কারেরও একটা পদক্ষেপ আমরা নিই। সেখানে আমরা যারা ভালো কাজ করবেন,
যাদের ভিতরে নতুন নতুন প্রণোদনা আছে বা কিছু ইনোভেটিভ আইডিয়া আছে বা দেশের কল্যাণের জন্য যারা কাজ করবেন তারা পুরস্কৃত হবেন। সেইভাবেই আমরা জনপ্রশাসন পদক প্রদান করা, এটা ভালো কাজে স্বীকৃতি এবং প্রণোদনা দেওয়ার জন্য এটা আমরা করেছি। আমি আজকের দিনে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা পদক পেয়েছেন, এবং আজকে এই দিনটা যদিও আমরা একটু দেরিতে উদযাপন করছি।